আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। জন্মদিনের রাজনীতি করতে চায় না বিএনপি, যে কারণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬০তম জন্মদিন উদযাপন না করতে নেতাকর্মীদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। ব্যত্যয় হলে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দল। ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, অযথা চাকচিক্য পছন্দ করেন না তিনি। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, রাজনীতিতে গুণগত পরিবর্তনই তারেক রহমানের লক্ষ্য। আরও জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক পট পরিবর্তনে মানুষের প্রত্যাশা বেড়েছে। এমন পরিস্থিতিতে দলের নেতার জন্মদিনে কর্মীদের উচ্ছ্বাস যেন সীমা না ছাড়ায়, সেজন্য উদযাপন নিরুৎসাহিত করেছে বিএনপি। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে সবাই। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের জন্ম ১৯৬৫ সালের ২০ নভেম্বর। ১৯৮৮ সালের বগুড়ার গাবতলী থানায় বিএনপির সদস্য হওয়ার মধ্য দিয়ে রাজনীতিতে পথ চলা শুরু। ২০০২ সালে তারেক রহমানকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়। ২০০৯-এ দলের পঞ্চম কাউন্সিলে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এর আগে ১/১১ সরকারের সময় ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমানকে গ্রেফতার করা হয়। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, জন্মদিনের নামে অপ্রয়োজনে খরচ করতে চান না তারেক রহমান। উনি কখনোই চাননি ওনার জন্মদিন ঘটা করে পালন করা হোক। প্রাণের স্পন্দন খুঁজে পান তারেক রহমান সাহেবের কাছে বিএনপি নেতাকর্মীরা। সেই আবেগকে লালন করার জন্য তিনি নিষেধাজ্ঞা দেননি, যে কারণে ঘরোয়া পরিবেশে বা বিভিন্ন পরিবেশে ওনার জন্মদিন পালন করা হয়েছে। মানুষ অতিরঞ্জিত করে অনেক কিছু করতে চায়, সেই অতিরঞ্জিত জিনিসটা জনাব তারেক রহমান সাহেব কখনোই পছন্দ করেননি। ফেসিবাদ পতনের পর রাজনীতিতে সুবাতাস বইছে দাবি করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জন্মদিনের রাজনীতি থেকে বেরিয়ে এসে মানুষের পাশে থাকতে চান তারেক রহমান। আমরা নতুন সংস্কৃতির দিকে যেতে হবে, নতুন ভাবনা, নতুন আকাঙ্ক্ষা, নতুন চিন্তা, এবং এই বিশ্বের পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সুতরাং পুরনো রাজনৈতিক সংস্কৃতি থেকে অনেক কিছু বাদ দিতে হবে। এবং তারেক রহমান সাহেব যে ওনার জন্মদিন না পালন করার জন্য নির্দেশ দিয়েছেন, এটা হচ্ছে একটা সুবাতাস, রাজনীতিতে একটা সুবাতাস বওয়ার মতো অবস্থা। ২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে প্রবাসে থেকেই দল পরিচালনা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ৪ কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডক্টর ABM আজিজুর রহমান। এর আগে এই ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মঙ্গলবার রাতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরিস্থিতি উত্তপ্ত হলে উপাচার্য অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এরপর শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন। এদিকে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুতে আজ শোক দিবস ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই দিন সব ক্লাস পরীক্ষা স্থগিত এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হবে বলে জানানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, রাচির মৃত্যুর ঘটনার দায়িত্বে যে অবহেলার কথা বলা হচ্ছে, সেই অবহেলাটা কি ধরনের ছিল এবং শিক্ষার্থীদের যে দাবিগুলো প্রশাসন মেনে নিয়েই কি এই শোক দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে কিনা? আমি এই মুহূর্তে আছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাস আমরা সকাল থেকে যেটি দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে আজকে গতকাল যে আফসানা করিম রাচির যে নিহতের ঘটনা, ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায়, সেই ঘটনায় আজকে তারা শোক দিবস পালন করছেন এবং সব ধরনের যানবাহন এখানে তারা বন্ধ ঘোষণা করেছেন। বিশ্ববিদ্যালয়ের যে ট্রান্সপোর্ট, সেখান থেকে কোনো গাড়ি ছেড়ে যায়নি এবং কোনো গাড়ি এখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। এছাড়া বাইরে থেকেও আমরা যেটি দেখেছি যে প্রতিটি গেটে তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে এবং কোনো ধরনের পরিবহন এখান থেকে বের হচ্ছে না। আপনি যেটি বলেছেন যে বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থী নিহত, সে শিক্ষার্থী নিহতের পরেই আমরা যেটি দেখেছি যে রাত ৯টার দিকে সাধারণ শিক্ষার্থী এবং তার সহপাঠী এবং বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীরা উপাচার্য বাসভবনে যান, বিক্ষোভ মিছিল করে এবং উপাচার্য যখন তারা উপাচার্যের কাছে 8 দফা দাবি জানান। শিক্ষার্থীদের এই যে ক্যাম্পাসে অটোরিকশা সহ বিভিন্ন যানবাহনের যে ব্যাপার গতিগতিতে চলাচল সহ সিসিটিভি
সিসিটিভি ক্যামেরা এবং অন্যান্য 8টি দাবি তারা জানান এবং সেই প্রেক্ষাপটে উপাচার্য তাৎক্ষণিকভাবে এবং সে সময় শিক্ষার্থীরা এই ঘটনার সাথে জড়িত বিচারের দাবি জানান। আমরা যেটা দেখেছি যে তখন উপাচার্য মহোদয়কে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন এবং উনি আজকে শোক দিবস ঘোষণা করেছেন এবং তিনি যেটা বলেছেন যে আজকে পতাকা অর্ধনমিত থাকবে, এছাড়া সব ধরনের ক্লাস পরীক্ষা এবং বন্ধ থাকবে। এছাড়া আমরা যেটা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা, সেই শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে যে নিরাপত্তার দায়িত্বে প্রধান নিরাপত্তা কর্মকর্তা সহ 4 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাদের কাছে যেটা বলা হয়েছে যে বিশ্ববিদ্যালয়ে তাদেরকে তদারকির দায়িত্ব ছিল এই যে পরিবহনগুলো, সেই পরিবহনগুলো কিভাবে চলছে এবং তাদের গতিবিধি, সেই গতিবিধি এবং পরিবহনের যে বাড়তি অটোরিকশা চলাচল সেটি তারা খেয়াল না করার কারণে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে আমরা কর্তৃপক্ষ সূত্রে জানতে পেরেছি। তো তার পরবর্তীতে নিউজে হয়তো পরবর্তী নিউজে আমি এর আপডেট জানাতে পারবো। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ অবস্থা। থাকুন আমাদের সাথে, নিশ্চয়ই পরবর্তী সংবাদে যুক্ত করবো আপনাকে। এবার 40 টাকা কেজি দরে ঢাকায় আলু বিক্রি করবে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ। ঢাকা ও চট্টগ্রামে আজ থেকে টিসিবির ট্রাকে আলু বিক্রির এই কার্যক্রম শুরু হয়েছে। একজন ক্রেতা টিসিবির ট্রাক থেকে 40 টাকা কেজি দরে সর্বোচ্চ 3 কেজি আলু কিনতে পারবেন। বাজারে আলুর দাম বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনায় রেখে টিসিবি ভর্তুকি মূল্যে পণ্যটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। আলু ছাড়াও ঢাকা মহানগরে 50টি ও চট্টগ্রামের মহানগরে 20টি স্থানে ট্রাকে করে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য, তেল, ডাল ও খাদ্য অধিদপ্তরে সরবরাহ করা চাল বিক্রি করা হচ্ছে। টিসিবি ট্রাকে আলু বিক্রির যে কার্যক্রম সেটি উদ্বোধনে এসেছেন বাণিজ্য উপদেষ্টা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শুল্ক বিভিন্ন বাধাকে মানে দূর করে আমরা আরো অধিকতর লোককে সংযুক্ত করতে চেষ্টা করছি। অফকোর্স এই ধরনের ব্যবসায় সংযুক্ত তো আর কালকেই হয়ে যাবে না। সো এটার জন্য একটা প্রক্রিয়াধীন একটা বিষয় এবং আমরা আশা করছি এই উদ্দেশ্যেই আমরা মাঠ পর্যায়ে ভ্রমণ করছি। আপনাদের মাধ্যম দিয়ে ব্যবসায়ীদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা সংযুক্ত হন, আরও বেশি প্রতিযোগিতামূলক ব্যবস্থা তৈরি করুন। আইনগতভাবে কঠোর হওয়ার জন্য ভোক্তা অধিকার যথেষ্ট এঙ্গেজ আছে এবং আমরা এই ব্যাপারে যত আইনি কাঠামোগুলো আছে এই কাঠামোগুলোকে আমরা বিশ্লেষণ করছি এবং এই কাঠামোগুলোকে আমরা আরও কত বেশি কার্যকরীভাবে ব্যবহার করতে পারি সেই ব্যাপারে আমরা আজকে রাতেই ভোক্তা অধিকারের ডিজির সাথে আমার এবং সচিব মহোদয় এবং টিসিবির চেয়ারম্যান আমরা আজকে রাতে এই ব্যাপারটা নিয়ে আমরা বিশেষভাবে বসছি যে আমরা যে পদক্ষেপগুলো ইতিমধ্যে গ্রহণ করেছি সেগুলোকে বিশ্লেষণ করা এবং এর পরবর্তীতে কি কি পদক্ষেপ আমাদের নেওয়া উচিত, কি কাজ করেছে কি কাজ করেনি। সো এই জিনিসগুলোকে আমরা বিশ্লেষণ করে নির্ণয় করে আরও কর্মক্ষম পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করছি। আলু, তারপরে হচ্ছে চাল, ডিম, আমরা কি সংকট হলে আমদানিতে, আমদানি তো আসলে সমাধান না। বাজার নিয়ন্ত্রণ আসলে না করতে পারে দিনকে দিন আমাদের আমদানি পরিমাণটা বাড়ছে। সেক্ষেত্রে আপনার একটা কনসার্ন আছে উৎপাদন বাড়ানোর আমরা উদ্যোগ নিয়েছি। দেখুন আমাদের যে বিপুল জনসাধারণ এর যে ভোগের পরিমাণ এটাকে আইদার আপনাকে স্থানীয় উৎপাদন করতে হবে অথবা আমদানি করতে হবে অথবা দুটোই করতে হবে। সো ডিপেন্ডিং অন নির্ভরশীল যে আমাদের স্থানীয় উৎপাদন কি এবং চাহিদা এবং যোগানের যে ভারসাম্য এটাকে আমাদেরকে রক্ষা করতে হবে। সো আমদানি যদি স্বল্পকালীন সমাধান হয় এই ব্যাপারে উপদেষ্টা মহোদয় সকলেই খুবই উদার এবং দীর্ঘমেয়াদে অবশ্যই এটা সমাধান না। দীর্ঘমেয়াদে আমাদের নিজস্ব সক্ষমতা বৃদ্ধি করতে হবে। সেটার জন্য এই স্বল্পকালীন সরকারের যতটুকু করণীয় ততটুকু তো করবেনই এবং পরবর্তী রাজনৈতিক সরকার নিশ্চয়ই এই ব্যাপারে এটা একটা পলিটিক্যাল কমিটমেন্ট, এটা একটা যারা রাজনীতিবিদ ওনারাই দীর্ঘমেয়াদে আমাদেরকে সেই জায়গায় নিয়ে যাবেন বলে আমরা আশা করি ইনশাআল্লাহ। দেখেন বাণিজ্যের ক্ষেত্রে আমাদের কোনো টানপোড়েন নাই। বাণিজ্য আমরা এখনো ভারত থেকে আমদানি করছি, আমাদের চাল আমদানি হচ্ছে, আলু আমদানি হচ্ছে, ডিম আমদানি হচ্ছে। তো আমি বাণিজ্যের ক্ষেত্রে আমার কর্মকাণ্ড রাজনৈতিক না, আমার কর্মকাণ্ড হচ্ছে পরিপূর্ণভাবে বাণিজ্যিক। তো আমার কাছে টিসিবি ট্রাকে আলু বিক্রি কার্যক্রম উদ্বোধন শেষে কথা বলছিলেন বাণিজ্য উপদেষ্টা। গেল কয়েকদিন ধরে হিলি স্থল বন্দর দিয়ে অব্যাহত রয়েছে চাল, আলু, পেঁয়াজ আমদানি।
এরপরেও দামের প্রভাব পড়েনি খুচরা বাজারে। এসব পণ্য খুচরা বাজারে আগের দামেই বিক্রি হচ্ছে। বাজার ঘুরে দেখা যায় ২৮ জাতের চাল ৫৮ টাকায়, শম্পা কাটারি ৭০, স্বর্ণা ৫৫ এবং জিরাশাইল জাতের চাল ৬৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে ভারত থেকে আমদানিকৃত রত্না আতব ৫৩ থেকে ৫৪ টাকা, স্বপ্না কাটারি ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া দেশি আলু ৬০ টাকায়, ভারতীয় আলু ৫৩ থেকে ৫৪ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হিলি কাস্টমসের তথ্য মতে স্থলবন্দর দিয়ে মঙ্গলবার ভারতীয় ৪৩ ট্রাকে ১,৫৮০ মেট্রিক টন চাল, ৩৮ ট্রাকে ১,০০০ মেট্রিক টন আলু এবং ২৫ ট্রাকে ৭২০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এ বিষয়ে আরও জানাতে হিলি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজি, স্থলবন্দর দিয়ে যথেষ্ট পরিমাণে আমদানি অব্যাহত রয়েছে এখন পর্যন্ত, এরপরেও বাজারের পণ্যের দামে অস্থিরতা কেন? ব্যবসায়ীরা এই ব্যাপারে কি বলছেন? জি তানি, আপনি যেমনটি বলছিলেন, আসলে ব্যবসায়ীদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করেছিলাম। তারা যেমনটি জানিয়েছে, আসলে সরকার যদিও বা শুল্কমুক্তভাবে ভারত থেকে বেশ কিছু পণ্য আমদানির অনুমতি দিয়েছে, তারপরে কিন্তু ভারতের অভ্যন্তরে কিন্তু দাম বৃদ্ধি পাওয়ার কারণে মূলত এই হিলি স্থল বন্দরের যে খুচরা বাজার রয়েছে সেখানে কিন্তু দাম কমছে না, এমনটি কিন্তু ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছে। তবে আপনাকে জানিয়ে রাখি যে গত কয়েকদিন থেকে কিন্তু প্রচুর পরিমাণ চাল, আলু এবং পেঁয়াজ আমদানি হচ্ছে। যেমন গতকালকেও আমরা দেখেছিলাম যে প্রায় ৪৩ টাকা ১,৫৮০ মেট্রিক টন চাল এবং ৩৮ টাকা ১,০০০ মেট্রিক টন আলু এবং ২৫ টাকা ৭২০ মেট্রিক টন কিন্তু পেঁয়াজ আমদানি হয়েছে হিলিস্থল বন্দর দিয়ে। তবে এরপরে কিন্তু দাম কমছে না। আমরা খুচরা বাজারে কিছুক্ষণ আগেও কিন্তু খোঁজ নিয়ে দেখেছি যে সেখানে কিন্তু ২৮ জাতের চাল সেগুলো কিন্তু ৫৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, শম্পা কাটারি বিক্রি হচ্ছে ৭০ টাকা দরে এবং জিরাশাল চাল সেটি ৬৬ টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে। তবে হিলিস্থল বন্দর দিয়ে যে ভারত থেকে যেসব চাল আমদানি হচ্ছে সেই সব চালের দামও কিন্তু অপরিবর্তিত রয়েছে। গত কয়েকদিন থেকে রত্না আতপ চালটি সেটি কিন্তু ৫৩ থেকে ৫৪ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে শম্পা কাটারি সেটি কিন্তু ৭০ টাকা, অর্থাৎ দেশি শম্পা কাটারি এবং ভারতীয় আমদানিকৃত শম্পা কাটারি সেটি কিন্তু একই দামে বিক্রি হচ্ছে। এতে কিন্তু হতাশ কিন্তু খুচরা ব্যবসায়ীরা এবং সাধারণ ক্রেতারা বলছে, যেহেতু দেশের বাজারে এসব পণ্য দাম কমার জন্য কিন্তু ভারত থেকে বাংলাদেশ সরকার কিন্তু শুল্কমুক্ত করে দিলেও কিন্তু এর কিন্তু কোনো প্রভাব বা সুফল কিন্তু পাচ্ছে না সাধারণ ভোক্তাদের অভিযোগ যে আসলে এটা কেন হচ্ছে বা এই ধরনের পদক্ষেপ নেওয়া খুব জরুরি, কারণ দাম ঠিক না কমলে সেক্ষেত্রে কিন্তু ভোক্তারা কিন্তু অনেক কষ্টের মধ্যে পড়ে যাচ্ছে। আর অন্যদিকে আপনাকে জানেন কি পেঁয়াজের বাজারে কিন্তু কিছুক্ষণ আগে খোঁজ দেখলাম পেঁয়াজ কিন্তু কেজি প্রতি ৫ টাকা কিন্তু কমে গেছে। অর্থাৎ আমরা যেটি সকালে দেখেছিলাম যে ৮৫ টাকা ৮০ থেকে ৯০ টাকা কিন্তু বিক্রি হচ্ছে, সেটি এখন প্রায় ৭৫ টাকা কিন্তু বিক্রি হচ্ছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। সেই সঙ্গে কিন্তু আলুর দামটি কিন্তু অনেকটাই বেশি। আলুর দাম কিন্তু ৫৩ থেকে ৫৪ টাকা ভারতীয় আলু এবং দেশি আলু ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো তা নিয়ে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে দিনাজপুরে হিলিস্থল বন্দর থেকে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। রাজধানীর আদ্দিন হাসপাতালের এনআইসিইউ থেকে বাচ্চা পরিবর্তনের অভিযোগ উঠেছে। পরিবারের অভিযোগ, এনআইসিইউতে থাকা ৩ শিশুর মায়ের নাম এক হওয়ায় এই জটিলতা সৃষ্টি হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে এসে ভর্তি হওয়া এক শিশুর বাবা বলেন, তার ২ দিন বয়সী ছেলেকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার পরে তিনি দেখতে পান এই শিশু তার নয়। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযোগ জানালে একই মায়ের নামে থাকা আরও ২ শিশুর পরিচয় নিয়ে জটিলতা দেখা দেয়। এই ঘটনায় রমনা থানায় পুলিশ এসে ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় শনাক্তের পরামর্শ দেয়। তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ওনারা আমাকে রিলিজ দেওয়ার পরে যে বাচ্চাটা দিয়েছিল ওই বাচ্চাটা আমি নিয়ে গেছি, তারপর আমাকে ফোন দিয়ে নিয়ে আসছে, বলছে এটা আপনার বাচ্চা না, আপনার বাচ্চাটা উলট পালট হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তখন আমি দেখলাম ছবি মিলে এসে যে ছবিগুলো আমি প্রথম তুলছিলাম আসলে এটা আমার বাচ্চা ছিল। আমার ফুফু আছে, উনি আসুক, কারণ ওনার হাতেই বাচ্চাটার জন্ম নিচ্ছে, সব কিছু উনিই দেখছে। উনি যদি বলে বাচ্চাটা আমার ডিএনএ টেস্ট করার পরে ব্লাড গ্রুপটা মিলানোর পরে, তখন আমি এই বাচ্চাটা নিতে রাজি। যদি বাচ্চাটা অসুস্থ হয় আমি এটাই নেব, সমস্যা নেই। যশোরের বেনাপোলের মাঠপাড়া গ্রামের দিনমজুর আব্দুল জব্বারের ছিল ৪ সন্তান। তাদের মধ্যে আব্দুল্লাহই পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন। বাবা মায়ের আশা ছিল ছেলে ভালো চাকুরি পেলে পরিবারের দুর্দিন ঘুচবে, কিন্তু গেল ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪ই নভেম্বর প্রাণ যায় আব্দুল্লাহর। যশোর থেকে বিএম ফারুকের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন মোহাম্মদ আব্দুল্লাহ। ৩ ভাই ও ১ বোনের মধ্যে ছোট ছেলে আব্দুল্লাহকে ঘিরেই স্বপ্ন বুনছিলেন মাঠপাড়া গ্রামের দিনমজুর পিতা আব্দুল জব্বার।
পরিবার জানায় বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকেই সক্রিয় ছিলেন আব্দুল্লাহ, কিন্তু সরকার পতনের দিন সন্ধ্যায় রাজধানীর বংশাল থানার সামনে কপালের ঠিক মাঝখানে গুলি লাগে তার। ঘটনার পর প্রায় 2 থেকে 3 ঘন্টা পড়েছিলেন রাস্তায়। এরপর বিভিন্ন হাসপাতালে কয়েক দফা চিকিৎসার পর অবশেষে গত 14ই নভেম্বর রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ যায় তার। এমন হত্যাকাণ্ডের বিচার চায় পরিবার। আমার ছেলে যে যন্ত্রণায় মরেছে এ যন্ত্রণার কথা বলা যাবে না। সিএমএসে পড়ে তারা যন্ত্রণায় ভুগছে। একটা রোগী 2-3 বার করে অপারেশন করেছে। পুলিশের হাতে নির্মূলভাবে গুলি হয়ে এসে 100 দিন পরে মারা যায়। আমি এই শেখ হাসিনার বিরুদ্ধেই কেস তো অবশ্যই করব, তারপরেও এর বিচার হতেই হবে। আমার ছোট ভাইয়ের হত্যার দৃষ্টান্ত শাস্তি এবং বিচার চাই। স্থানীয়রা জানায় দিনমজুর জব্বারের ঘরে চরম দারিদ্র্য আব্দুল্লাহকে হার মানাতে পারেনি, কিন্তু পুলিশের গুলি গোটা পরিবারের স্বপ্ন ভেঙে দিয়েছে। আপনাদের কাছে একটাই অনুরোধ, নিজ বিচারটা আপনারা করবেন। সে তো একজন সৎ এবং মেধাবী ছাত্র ছিল। আমরা চাইলাম বড় হয়ে আমাদের মনে হয় আমাদের একটা গল্প ছিল নিয়ে, তাই সেটা আমাদের ভাগ্যই নেই। আব্দুল্লাহ হত্যাকাণ্ডের বিচার হবে, সরকারি সহায়তায় ঘুরে দাঁড়াবে তার পরিবার, এমনটাই চায় এলাকাবাসী। সৈয়দ মাহমুদ, RTV। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। দীর্ঘ 3.5 মাস পর খুলে দেওয়া হয়েছে গাজীপুর সাফারি পার্ক। উন্নয়ন কাজ শেষ না হলেও পর্যটন মৌসুম বিবেচনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। আকর্ষণীয় এই বিনোদন কেন্দ্রটি খুলে দেওয়ায় উচ্ছ্বাস জানিয়েছেন বিনোদন প্রেমীরা। পার্কটির উন্নয়ন কাজ দ্রুত শেষ করার কথা জানান বন কর্মকর্তা। গাজীপুর থেকে আজহারুল হক ও রায়হানুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন ইমরুল কায়েস। প্রকৃতি আর কৃত্রিমতার অপূর্ব সমন্বয়ে নির্মাণ করা হয়েছে গাজীপুর সাফারি পার্ক। প্রাকৃতিক পরিবেশের সঙ্গে বন্যপ্রাণী ও নানা রকম রাইড দিয়ে সাজানো হয়েছে পার্কটি। বিনোদন প্রেমীরা এখানে এসে বৈচিত্র্যময় আনন্দ উপভোগ করতে পারে। গেল আগস্টের পর পার্কটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এরপর সংস্কার ও উন্নয়ন কাজ চলমান রেখেই গত 15 নভেম্বর পার্কটি খুলে দেয় কর্তৃপক্ষ। এরই মধ্যে পর্যটন মৌসুম শুরু হওয়ায় দর্শনার্থীরাও পার্কে আসতে শুরু করেছে। এগুলো সংস্কার করলে আরো ভালো হবে, আরো মানুষ আসবে, ঘুরতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আমরা পাঠ্যপুস্তকে তো বিভিন্ন ধরনের প্রাণী সম্পর্কে পড়েছি, কিন্তু এখানে প্রকৃতির মধ্যে সত্যিকারের পশু পাখিদের দেখে খুবই ভালো লাগছে। চট্টগ্রাম থেকে এখানে আসা দীর্ঘ 3 মাস পরে অনেকদিন ধরে প্ল্যানিং করতেছিলাম যে এটা যদি খুলে তাহলে আমরা এখানে আসবো। হরিণ দেখলাম, সিংহ দেখলাম, বাচ্চাদের অনেক আনন্দ করতেছে, আমাদের অনেক ভালো লাগতেছে। পার্ক ও বিনোদন প্রেমীদের নিরাপত্তায় কাজ করার কথা জানান টুরিস্ট পুলিশ কর্মকর্তা। আমাদের এখানে মূলত মেইন ডিউটিটা হলো সিকিউরিটিটা এনশিওর করা এবং বিভিন্ন যারা গেস্ট মানে পর্যটন যারা ভালোবাসেন, ট্যুরিজম যারা পছন্দ করেন তাদের সিকিউরিটি দেওয়া। উন্নয়ন কাজ শেষ হলে দর্শনার্থীদের পদচারণা বাড়বে বলে জানান এই কর্মকর্তা। সংস্কার কার্যক্রমের জন্য আমাদের প্রস্তাব দেওয়া হয়েছে এবং এটা পর্যায় প্রক্রিয়াধীন আছে কার্যক্রমগুলো, এগুলো বন্ধ রেখে আর অন্যান্য ইভেন্ট যা ছিল সেগুলা সচল আছে, সেগুলো আমরা দর্শনার্থীদের উন্মুক্ত করা হয়। মানুষের শরীর ও মন সুস্থ রাখতে এ ধরনের বিনোদনমূলক পার্ক ভূমিকা রাখতে পারে বলে জানান তিনি। ইমরুল কায়েস, RTV। অগ্রহায়ণ শুরুর সঙ্গে সঙ্গে শীতের আমেজ শুরু হয়েছে চুয়াডাঙ্গায়। ভোর থেকে কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ, তবে বেলা বাড়ার সঙ্গে দেখা মিলছে সূর্যের। বিকেলের পর আবারও কমে যাচ্ছে তাপমাত্রা। স্থানীয়রা বলছেন অন্যবারের তুলনায় এবছর জেলায় একটু আগেই শীতের আমেজ শুরু হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। ঠান্ডায় সময় মতো কাজে যেতে পারছেন না তারা। ভোরে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 16.7 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার সঙ্গে ঠান্ডা আবহ বিরাজ করছে দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রামে। দিনাজপুরের হিলিতে সকালে 15.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ভোরে ঘন কুয়াশায় চারপাশ ঢেকে থাকছে পুরো জেলায়। এ বিষয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান। জহির, অগ্রহায়ণের শুরুতেই এই তীব্র শীতের ব্যাপারে আবহাওয়াবিদরা কি বলছেন?
তানি সংবাদে আপনি যেমনটি জানতে চাইছেন, আসলে পৌষ ও মাঘ মাসে কিন্তু চুয়াডাঙ্গার তীব্র শীত আমরা দেখি এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু গত পরশু কিন্তু রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। আসলে এটি মূলত আবহাওয়াবিদরা যেটা বলছেন সেটি হচ্ছে ভৌগোলিক কারণে এবং প্রাকৃতিকগত কারণে কিন্তু এমনটি হয়ে থাকে। ভৌগোলিক কারণ বলতে চুয়াডাঙ্গার উপর দিয়ে কনকট কাঠটি যে রেখা চলে গিয়েছে, এই কারণে কিন্তু শীতের সময় বেশি শীত এবং গরমের সময় কিন্তু বেশি গরম অনুভূত হয়। আর প্রাকৃতিক কারণ হিসেবে আবহাওয়াবিদরা যেটা বলছেন সেটি হচ্ছে অতিরিক্ত গাছপালা কিন্তু কমে যাচ্ছে আমাদের চুয়াডাঙ্গায়। এই কারণে কিন্তু শীতের শোষণ অর্থাৎ শীত যে শুষে নেবে গাছপালা সেটা কিন্তু সম্ভব হচ্ছে না। সাথে নদী নালায় যে পানি থাকে, যে জলাধারে পানি থাকে, সে পানি কিন্তু নেই। এই কারণে কিন্তু শীত কিন্তু বেশি অনুভূত হচ্ছে, অর্থাৎ সে পানি কিন্তু শীত শুষতে পারছে না। তো আমরা দেখেছি এই তীব্র শীতে কিন্তু চুয়াডাঙ্গা জেলায় ইতিমধ্যে কিন্তু ভোগান্তি শুরু হয়েছে। যারা খেটে খাওয়া ছিন্নমূল মানুষ আছেন তারা কিন্তু সকাল সকাল কাজে যেতে পারছে না বলে জানিয়েছেন। আর জেলার সদর হাসপাতাল সহ 4 উপজেলা যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে কিন্তু শীতজনিত রোগীর সংখ্যা বাড়তে আছে। তানি, ধন্যবাদ আপনাকে। ডেঙ্গু সচেতনতায় দরিদ্রদের মাঝে মশারি ও মশক নিরোধক ক্রিম বিতরণ করেছে ধানমন্ডি থানা যুবদল। সেই সাথে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্পিং এর আয়োজন করা হয়। এতে প্রায় 500 মানুষের মাঝে মশারি ও ক্রিম বিতরণ করা হয়। সকালে রবীন্দ্র সরোবর আয়োজিত এক অনুষ্ঠান থেকে সামগ্রী দরিদ্রদের হাতে তুলে দেন বিএনপির আন্তর্জাতিক বিষয় সম্পাদক নাসির উদ্দিন আহমেদ অসীম। উপস্থিত ছিলেন যুবদল নেতার আশরাফুল আলম ও শরীফুল ইসলাম দুর্জয়। যুক্তরাষ্ট্রে সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে ইউক্রেন। মঙ্গলবার যুদ্ধের সহস্রতম দিনে এই হামলা চালানো হয়। হামলার পর এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার ভোরে রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে ইউক্রেন 6টি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ক্রেমলিনের দাবি, ইউক্রেন থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে কয়েকটিকে প্রতিহত করেছে তারা। পরমাণু অস্ত্র দিয়ে হামলা চালানো হলে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছে মস্কো। তাই মঙ্গলবারের হামলার পর ইউক্রেন যুদ্ধ আরও সংঘাতের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।